প্রেসিডেন্ট সাহেব আমাকে সময় দিলেন, আমি গেলাম, কথা বললাম। তারপরে আমার একটা ধারণা হলো যে আসলে ওই বঙ্গভবন পর্যন্ত পদত্যাগপত্র পৌঁছায় নাই। যেটা আমার লেখায় আমি স্পষ্ট করে বলেছি যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবেন, কিন্তু তিনি যাননি। 10:30 থেকে 11:30 পর্যন্ত 1 ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন 5ই আগস্ট, হুম হুম। কিন্তু প্রধানমন্ত্রী যাননি। পরে তিনি জানতে পারলেন যে যাওয়া হবে না। এই পর্যায়ে যখন এটা কৌতূহল ছিল, যেহেতু আমার এই যে কি ভাষায় তিনি পদত্যাগ করেছেন, কি লিখে, তো প্রেসিডেন্ট বললেন যে আমার কাছে পদত্যাগপত্র নেই। আমি জানার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, তা আসলে পদত্যাগপত্রটা গেল কোথায়। তো এই পর্যায়ে আমি যেটুকু পেয়েছিলাম আমার অনুসন্ধান থেকে, সেটার থেকে আমি রিপোর্টটা লিখেছি। এবং আমি আমার ওই রিপোর্টের মধ্যে প্রেসিডেন্ট বলছেন যে তার মনের মধ্যে দুঃখ যে প্রাইম মিনিস্টার তাকে বলে গেলেন না, তিনি নীরবেই চলে গেলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে তিনি বলছেন যে এই বিষয়টা তো নিষ্পত্তি হয়ে গেছে, যেহেতু স্পেশাল রেফারেন্সে এটা ফলাফল খোঁজা হয়েছে এবং এরপরে সরকার গঠন করা হয়েছে। এই ছিল মোটামুটি ফাইন্ডিংসটা এটাই যে ওই পর্যন্ত সেনাপ্রধান তাকে বলেছেন যে আমিও শুনেছি পদত্যাগ করেছেন, কিন্তু দালিলিক কোনো প্রমাণ ছিল না। এবং আজকে তো একজন উপদেষ্টা এরকমই বলছেন যে উনি ব্যস্ত, মানে চারদিকে মানুষ এসে গেছে, তখন তিনি চলে গেছে। তো আমি জানি না বাস্তব অবস্থাটা কি, বাট আমার রিপোর্টে ওইটাই ছিল। মতি ভাই, আমি আপনার রিপোর্টটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেন নাই? আমি পাইনি, এখন করেছেন কিনা, অন্য কারোর কাছে পদত্যাগপত্র আছে কিনা সেটা আমি জানি না। বঙ্গভবন পর্যন্ত পৌঁছায় নাই, প্রেসিডেন্ট যেটা বলেছেন আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেন। না, উনি পদত্যাগপত্র। বলেছেন পদত্যাগ করেছেন, উনি যেটা বলেছেন আমি বলছি আপনাকে, জি। উনি পদত্যাগ করেছেন তিনি। তো তিনি তো শুনছেন পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট, মানে যেখানে সেনা প্রধান ঘোষণা দিয়ে দিচ্ছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। হুম। আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব হাতে কপি না পেয়েই তিনি বলেছেন পদত্যাগ করেছেন, এবং এখান থেকে উনি জাতির উদ্দেশ্যে বক্তৃতাও দিয়েছেন। তো সেটা নিয়ে বোধহয় উনিও একটা বিতর্ক হোক, এটা উনিও চান নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা হার্ড কপি তো থাকতে হবে, কোথাও আহ, কোথাও না কোথাও থাকতে হবে, মানে যদি উনি পদত্যাগ করে থাকেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তিনি তো করেন নাই বলে আমার কাছে, মানে মতি যেটা উনি বলছেন যে আমি তো কোনো কাগজপত্র পাইনি। মতি ভাই, পদত্যাগ কেন পত্রের পাইনি, কি অবস্থা, মতি ভাই, পদত্যাগ পত্রের হার্ড কপি থাকতে হবে, সেটা কি একটা মাস্ট? না সেটা আমি জানি না। তবে এটা মাস্ট কিনা আমি জানি না, এটা আপনার পাশে একজন আইনজ্ঞ আছেন, তিনি ভালো বলতে পারবেন, ডক্টর শাহদিন মালিক, উনি বলতে পারবেন। তো প্রধানমন্ত্রী সাধারণত পদত্যাগ করলে একটা কপি থাকে, সেটা বোধহয় বিশ্বব্যাপী একটা, এই মুখের উপরে তো এটা না, এটা আরেকটা হইতে পারতো যদি সরকারটা বিপ্লবী সরকার হতো, যদি সরকারটা আধা সাংবিধানিক আধা বিপ্লবী, এটা তো তারা তো অনেক কিছুই সহজভাবে নিচ্ছেন না। তো সেই কারণে আমার মনে হয় এই প্রশ্নটা আ- উঠেছে আ- আ- যে আমরা আমরা ডক্টর তাইলে কি। আমরা ডক্টর শাহদিন মালিকের কাছে যাব, কিন্তু জনাব মতিউর রহমান চৌধুরী, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইটা নিয়ে যাতে পরে কোনো তর্ক না ওঠে, সেই জন্য আসলে অ্যাপিলেট ডিভিশনের মতামত চাওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সেই মতামত চাওয়া হয় এবং অ্যাপিলেট ডিভিশন সেটার মধ্যে বলেছেন যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তারপরেও কি আর এই পদত্যাগ নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকে? মানে আমরা এটি ডক্টর স্বাধীন মালিকের কাছে আইনি ব্যাপারটা জানতে চাইবো। আপনার কাছে ব্যাপারটা বিতর্কিত কেন মনে হয়েছিল, মানে সজীব ওয়াজেদ জয়ের কথা শুনে? আমার তো তাই, আমি তো যেহেতু মানে শেখ হাসিনাও বলেছেন আর্টিকেল 57 অনুযায়ী তার পদত্যাগ হয় নাই, উনি তো বলেছেন তার একটা অডিওতে। তো সেই কারণে ওই তো এই সজীব ওয়াজেদ জয় এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরেই আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে আসলে পদত্যাগ করেছেন কিনা। তো আপ- তিনি তো বলছেন পদত্যাগ হয়নি, আর এরা বলছেন পদত্যাগ করেননি, আপ- নানা সময় নানাভাবে বলেছেন। এই রাইট। এই কৌতূহল থেকেই কিন্তু আমি গিয়েছিলাম।
মতি ভাই, আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যাব, কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় বা তার মা শেখ হাসিনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে এটি প্রপাগান্ডার অংশ, কিন্তু কারণ তারা পদত্যাগ করেছেন সেটার মহামান্য রাষ্ট্রপতি স্বীকার করেছেন, সুপ্রিম কোর্টের মধ্যে থেকে অ্যাপিলেট ডিভিশন সেটিকে এন্ডোর্স করেছেন এবং বলেছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে কোনো ডাউট ছিল না যে শেখ হাসিনা, বা এখনো নাই, যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেটি আসলে হার্ড কপি লাগে কিনা, যে প্রশ্নটি আসলে মতি ভাই তুলেছেন, তার অনুসন্ধিৎসু মন, 53 বছরের সাংবাদিকতা, এবং সেটা দিয়ে তিনি চেষ্টা করেছেন যে সেটিকে আসলে জাতির উদ্দেশ্যে এবং ইতিহাসের জন্য রাখতে। আমরা একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই। ডক্টর স্বাধীন মালিক, পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা? যদি থাকা মাস্ট হয়, সেটি এখন কোথায় আসলে? না, এটা থাকা ভালো, কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না। আপনি একটু আগে যেটা বললেন যে মতিউর রহমান চৌধুরী সাহেব তার এই স্বভাবসিদ্ধ সাংবাদিকতার মানে অভিজ্ঞতা এবং অনুসন্ধানী মন থেকে উনি এটাকে খুঁজতে চেষ্টা করবেন, এটাই আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি। এবং ওনার খোঁজ খবর নিয়ে ওনার যে ফলাফল হলো, উনি পান নাই, যেটার কোনো কপি বঙ্গভবনে নাই এবং অন্য কোথাও আছে বলে জানা যায় না। অতএব এটার একটা থাকলে নিশ্চয়ই এর একটা বিরাট ঐতিহাসিক মূল্য হতো। হয়তো আজকে না হোক, যদি থেকে থাকে তাহলে হয়তো 20 বছর 25 বছর পরে পাওয়া যাবে। কিন্তু এর বাইরে এটা যে নাই, এতে কিন্তু আমার মনে হয় না এর কোনো ব্যবহারিক বা আইনগত কোনো গুরুত্ব আছে। আমরা আইনে যেটা বলি, অনেক সময় যেই কাজ হয়ে গেছে সেই কাজটা সবাই স্বতঃসিদ্ধ বলে মেনে নিয়েছে, তখন এটাতে যদি কোনো খুঁত থাকে সেটা গুরুত্বপূর্ণ না। তো শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী নাই, এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই, এবং তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে। কিন্তু ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছেন যে সন্দেহ নাই, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা সন্দেহ আছে। আমরা বিএনপির গুরুত্বপূর্ণ, যদি আমরা গুরুত্বপূর্ণ নাও বলি, যে বিএনপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, এমনকি এই সরকারের পক্ষ থেকেও, এমনকি সজীব ওয়াজেদ জয়ও প্রায় একই ধরনের কথা বলছেন, যদি এই বাংলাদেশে সংবিধান থাকে তাইলে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরকম একটা দাবি কিন্তু উঠছে। আমার ডাউট নাই, সেটা ঠিক আছে। আপনি বলছেন আইনে গুরুত্ব নাই, হার্ড কপি মাস্ট না, কিন্তু এই কথাটা বলার তো অবকাশ থাকছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা খুব খেলো উদাহরণ দেই। হ্যাঁ, আমি যতদূর জানি, অবশ্য আমি জীবিত ছিলাম না, 1950 সালে আমার বাবা মার বিয়ে হয়েছে, কিন্তু আমার বাবা মার বিয়ের কোনো কাবিননামা আমার বা আমার ভাই বোনের কাছে নাই। তো এখন এই হার্ড কপি নাই বলে কি আমরা কি জারদ সন্তান হয়ে যাব? নিশ্চয়ই না। দলিল থাকলে ভালো, কিন্তু দলিল না থাকলে যে জিনিসটা অবৈধ হয়ে যায়, বেআইনি হয়ে যায়, এটা কিন্তু খুব কম ক্ষেত্রে এটা প্রযোজ্য। দলিল লাগে, জমি জমার ব্যাপারে দলিল লাগে, কিন্তু অন্য বহু জায়গায় দলিল লাগে না। ধরুন আমি আপনার কাছে 5 লাখ টাকা পাই, আমাদের কোনো লিখিত দলিল নাই, কিন্তু আপনি যদি স্বীকার করেন, হ্যাঁ আমি স্বাধীন মালিকের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছি, কালকে সামনের মাসে ফেরত দিয়ে দিব, তাহলে কিন্তু দলিলের কোনো দরকার নাই। হ্যাঁ, তবে যেটা ওই জন্য আমি বলছিলাম যে ঐতিহাসিক ভাবে দরকার আছে। আর দলিল মানে যদি পদত্যাগ করতেন বা না করে থাকেন কথার কথা, কিন্তু ওইটা তো পদত্যাগ তো এখন মানে কার্যকর হয়ে গেছে, এখন মানে 5ই আগস্ট থেকেই কার্যকর হয়ে গেছে, এবং ওই পদত্যাগ, ওই পদ শূন্য হয়েছে ধরে নিয়ে যে আমাদের সব আইনি সাংবিধানিক কাজকর্ম হচ্ছে। অতএব এটা একটা, হ্যাঁ ওই জন্যই বারবার বলছি, যেটা ঐতিহাসিক মূল্য থাকতে পারে। কেউ 50 বছর পরে যদি কপি বার করে। ডক্টর মালিক, আপনার বিশ্বজুড়ে আপনার ছাত্র, আপনি ঢাকা ভার্সিটিতে পড়িয়েছেন, আমেরিকার সবচেয়ে নামী ইউনিভার্সিটিগুলিতে পড়িয়েছেন, আপনি সব জায়গায় পড়েছেন। আপনার ছাত্রদের মধ্যে উজ্জ্বলতম একজন ছাত্র, যিনি এখন উপদেষ্টা পরিষদে আছেন, প্রফেসর ডক্টর আসিফ নজরুল, তিনি মতিউর রহমান চৌধুরীর এই নিবন্ধ ছাপা হওয়ার পরে, আপনি যেটাকে বলছেন যেটা গুরুত্ব নাই, পদত্যাগপত্র কার্যকর হয়ে গেছে, সেইটাতে রাষ্ট্রপতির কথা ধরে তিনি মিথ্যাচার করেছেন, তাকে কথা ফেরত নিতে হবে, তিনি এত মানে এই ব্যাপারটা নিয়ে হোয়াই ওয়াজ হি দ্যাট মাচ এক্সাইটেড? এইটা তো আমরা সবাই জানি যে এরকম ঘটনা আমাদের ইতিহাসে কখনো হয়নি। আগে যতগুলি পদত্যাগ হয়েছে বা হয়তো নিহত হওয়ার কারণে পদত্যাগ পত্র লিখে যান না, এরকম হয়েছে। কিন্তু অতএব এটা মানে এটা তো ঘটনা নতুন, এই ধরনের আমাদের ইস্যু আসে নাই, এবং এইটাতে এরকম একটা যেটা কোশমিকালে হয় নাই, ওইরকম একটা ইস্যু আসলে এটা নিয়ে কিছুটা মানে উদ্বিগ্ন হওয়া বা এটার ফলশ্রুতি কি হতে পারে, যেহেতু নতুন ঘটনা,
নতুন ভাবে হয়েছে, ওইভাবে নানা চিন্তা তো নানা মানুষের মনে আসতেই পারে। ওকে, মানে আমাদের আইনে হয় না যেটা সেটেল, যে এই ধরনের ঘটনা হলে এর আইনগত ফলাফল এই হবে, ওইটা সেটেল। কিন্তু আমরা যখন মামলা করতে গিয়ে একটা আনসেটেল ব্যাপার পাই, যে এই ব্যাপারে কোনো রায় খুঁজে পাচ্ছি না, তখন আমরা উভয় পক্ষের আইনজীবীরাই উত্তেজিত হয়ে যাই। আমি জোর গলায় বলি রায় নাই বলে কি এইটার মানে এইটা, আমার অপরচ এটা হয়েছে কি নতুন একটা বিষয় এসছে, ওই জন্য এটাতে কিছুটা উদ্বিগ্ন, উদ্বেলিত, উত্তেজিত হওয়া, আমি দোষের কিছু দেখছি না, তো অস্বাভাবিক কিছু দেখছি না। আমি একটু মতিবের কাছে যাই যে জনাব মতিউর রহমান চৌধুরী, মানে এইটা একটা বিষয় যে আমরা আপনাকে জানি যে আপনি তীক্ষ্ণ প্রশ্ন করতে পারেন খুবই সফট ভয়েসে, কিন্তু রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি তিনি যখন আপনাকে বললেন যে আপনার কাছে পদত্যাগপত্রের কোনো কাগজ নাই এবং আপনি যেটাকে আসলে শিরোনামেও আনলেন, তখন আপনি কি তার কাছে জানতে চাইছিলেন যে 5 আগস্ট তো আপনি বলছেন যে শেখ হাসিনা আপনার কাছে পদত্যাগ করছেন, তাহলে আপনি দুই রকম কথা কেন বলতেছেন? দুই রকম কথার ব্যাপার নাই তো, উনি তো বলছেন পদত্যাগ, তো আমি শুনেছি। হার্ড কপি আমার কাছে নাই, ওই সময় তো হার্ড কপির কোনো প্রশ্ন আসে নাই। উনি তো বলছেন না যে পদত্যাগ হয় নাই, হার্ড কপি উনি তো বলছেন যে মীমাংসিত হয়ে গেছে। আমার রিপোর্টে এটা বলা আছে, স্পষ্ট বলা আছে যে যে এই রিপোর্টে বলা আছে যে না, এটা মীমাংসিত বিষয়, এটা অলরেডি রেফারেন্সের মাধ্যমে এটা শেষ হয়ে গেছে। তো সেই জায়গায় তো প্রেসিডেন্ট সাহেবকে আর এই প্রশ্নটা করার দরকারই ছিল না। এই কারণে জি তখন আমার মনেও হয় নাই যে আসলে এটা নিয়ে বিতর্ক করবো ওনার সঙ্গে। উনি বলেছেন যে না, আমার কাছে কপি নাই, কিন্তু পদত্যাগ করেন না এই কথাটা কিন্তু উনি বলেন। আমার কি ছিল পদত্যাগ পত্রে তিনি কি লিখেছেন, আচ্ছা, আমি পদত্যাগ পত্রই পাই নাই, সেই কারণে আমি জানতেও পারি নাই যে আসলে কি লিখেছে। আপনাকে একটা পদত্যাগ পত্র তো আর এমনি হয় না, 2 লাইনে তো আর হয় না। আপনি উনি বলেছেন যে উনি পদত্যাগ করেছেন বা এই ব্যাপারটি সেই বিতর্কটি একটি মীমাংসিত বিষয়। পরে তিনি আবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকেও সেটাকে একটি বলেছেন যে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, এটি একটি মীমাংসিত বিতর্কিত বিষয়। কিন্তু আপনি তো এই লেখাটি লেখার আগে, সম্পাদনা করার আগে, হেডলাইন দেওয়ার আগেও আপনি জানতেন যে বিষয়টি বিতর্কিত তার হবে বা বিতর্ক সৃষ্টি হবে, তারপরও আপনি কি এই হেডলাইনটা ইচ্ছা করেই দিলেন যে রাষ্ট্রপতি বলেছেন যে তার কাছে কোনো দালিলিক প্রমাণ নাই, নাকি মানে এইটা দেওয়ার সময়? না না, দেওয়ার সময় না, ব্যাপারটা হচ্ছে যে এটা তো হেডলাইন ছিল না। হেডলাইন ছিল যে আমাকে উনি বলেই যেতে, মানে বলে গেলেন না, মানে প্রধানমন্ত্রী তাকে বলে গেলেন না, উনি খুব আফসোসের সঙ্গে বলছিলেন। কিন্তু এটা তো এই স্টোরিটা তো ভিতরে আছে, গল্পের মতো। আপনি স্টোরিটা পড়েছেন কিনা আমি জানি, যে আমি পড়েছি, স্টোরি পড়লে দেখবেন পড়েছে উনি তো বলে গেলেন না, উনি তো বলে গেলেন না, এটা তো পরে হেডিং মানে আপনি হেডিং দিয়েছেন, আপনি হেডিং দিয়েছেন উনি তো ওইটা না, আপনি যেটা বলছেন যে হ্যাঁ উনি তো কিছুই বলে গেলেন না, এটা ছিল হেডিং, উনি তো কিছুই বলে গেলেন না। রাইট। জি, তো কারণ আপনাকে বলি যে প্রায় 2 মাস যাবত প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো কথাবার্তাই হচ্ছিল না। তার কারণ হচ্ছে চীন সফর শেষে, ভারত সফর শেষে সাধারণত প্রেসিডেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সেখানে যাননি। তো সেটা তো দূরত্ব, আরো অনেক বিষয় তাদের মধ্যে দূরত্ব হয়েছিল, যেটা আমি শুনেছি পরবর্তীকালে আলাপ করে। কিন্তু যদি ওই দিন তিনি বঙ্গভবনে যেতেন তাহলে হয়তো অন্যরকম আজকে এই প্রশ্নটা উঠতো না। কিন্তু বঙ্গভবনে যেতে পারেননি বা যাননি, এরপরেই কিন্তু এই প্রশ্নটা আসছে। এবং আপনি যে প্রশ্নটা তুলেছেন যে এটা নিয়ে বিতর্ক, হ্যাঁ বিতর্ক হচ্ছে, কিন্তু ওই যে স্বাধীন ভাই যেটা বললেন, এটা বিতর্ক। আমরা মনে হয় জনাব মতিউর রহমান চৌধুরীর সিগন্যালটা একটু হারিয়ে ফেলেছি কিছু সময়ের জন্য, আমরা সিগন্যালটা একটু প্রতিষ্ঠিত করার জন্য একটা চেষ্টা করি। জনাব শাহদ্বীন মালিক, আপনার কাছে কি মনে হয় যে এই সরকার এবং এই প্রতিক্রিয়া দেখে, উপদেষ্টাদের প্রতিক্রিয়া দেখে, ছাত্র সমন্বয়কদের প্রতিক্রিয়া দেখে তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছেন, মিথ্যাচার বলছেন, আপনার কাছে মনে হয় যে আসলে তারা রাষ্ট্রপতিকে বদলাবেন বা রাষ্ট্রপতির আসলে চাকরি দিনগুলি মানে নাম্বার হয়ে গেছে বলেই ব্যাপারটাকে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, নাকি বদলানোটাই ঠিক আসলে এই মুহূর্তে উচিত? না, ওকে আজকে যেটা বিভিন্ন দেখলাম খবরে দিনের বেলা, যে দেশের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানেও তার পদত্যাগ দাবিতে বিভিন্ন আন্দোলন হচ্ছে, ঢাকাতে শহীদ মিনারে হয়েছে। তো বিভিন্ন ঘটনা দেখে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, রাষ্ট্রপতির দিন সীমিত, মানে এটা 1 দিন বা 1 সপ্তাহ সেটা
অবশ্যই আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় না যে উনি রাষ্ট্রপতি পদে আহ, খুব বেশি দিন বলতে আমি 2-3 দিন 4 দিনের কথা বুঝাচ্ছি। এবং এটা স্বাভাবিক, কারণ এই ছাত্র জনতা সরকার পতনের পর ছাত্র জনতা বা আন্দোলনকারী ছাত্ররা যেটা মনে করেছে যে যারা পতিত সরকারের দোসর ছিল, সেটা মানে মন্ত্রীদের তো কি হাল হয়েছে আমরা দেখেছি। এছাড়া ধরেন প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সবাইকে পদত্যাগ করতে হয়েছে, নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হয়েছে, মানে সিইসি সহ সবাইকে, পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি বিভিন্ন জায়গায় ছাত্ররা যথার্থই মনে করেছে যারা এই বিপ্লবের বিরুদ্ধাচার করেছে এবং স্বৈরতান্ত্রিক সরকারের দোষর ছিল, তাদেরকে স্বাভাবিকভাবে সরে যেতে হবে। তো এই সরে যাওয়ার তালিকায় সবাই সরে গেছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন। এখন একমাত্র তো আমার মনে হয় যে আগের রেজিম থেকে একমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনই আছেন, এবং তার বিরুদ্ধে যখন এই কথাটা উঠেছে, এর পরিণতিতে আমার মনে কোনো সন্দেহ নাই যে তাকে চলে দিতে হবে। মানে আমি ধারণা করছি, আমার ধারণা ভুল হতে পারে। না, আপনার কাছে কি আমার মনে হচ্ছে যে তাকে সরে যেতেই হবে। আপনি ধারণার কথাই জানতে চাইছি। এই ধারণার কথা আপনার কাছে শুনে আমি আবার জনাব মতিউর রহমান চৌধুরীর কাছেও শুনতে চাইবো যে যেখানে এই সরকার বা এই সরকারের সাথে যারা সমর্থক আছেন তারা, ধরেন আমি একটা ক্রুড উদাহরণ দিই যে সাকিব আল হাসান এই সরকারের এমপি হয়েছেন বলে তাকে আসলে বাংলাদেশের শেষ টেস্টও খেলতে দেওয়া হলো না, অথচ শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বা সুপারিশপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ শাসন করছে। এইটা এই সরকারের জন্য কতটা জরুরি ছিল বা জরুরি আছে এখনো, যে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি থাকতে হবে? উনি তো নিজে থেকে যাবেন না, পদত্যাগ করবেন না, এটা বোঝা গেছে, কারণ এটা তো 2.5 মাস হয়েছে, উনি তো আর যান নাই। সরকার চলে যেতে বললেই উনি যাবেন, তাই না? তো সরকার উনাকে যে থাকতে বলতেছেন, এটা কেন, মানে এটা কতটা জরুরি, ডক্টর স্বাধীন মালিক? এইটা বোধহয় মানে আমার মনে হয় যে একটা খুঁটি তো দরকার ছিল। মানে ধরেন আপিল বিভাগের সব বিচারপতি একজন বাদ দিয়ে চলে গেছে, যেটা বললাম, সব জায়গায় সবাই চলে গেছেন, হয়তো একটা এই যে শপথ পড়ানোর ব্যাপার আছে, কিছু তো একটা খুঁটি, এবং রাষ্ট্রপতি সব হিসাবেই দেশের মানে যদিও ক্ষমতা তার সীমিত, কিন্তু একটা খুঁটির তো একটা ঠিকানার ব্যাপার আছে। ওই জন্য বোধহয় কিছুদিন তাকে রাখার দরকার ছিল, এবং হয়তো এখানে অনুমান করছে ওই হিসাবে তাকে রাখা হয়েছে। এখন নিঃসন্দেহে তার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে ওইটা বলবো না, এখন সময় এসছে যে আমার মনে হয় যে ছাত্র আন্দোলনকারীরা ওইটাই ভাবছেন যে বিগত স্বেচ্ছাচারী সরকারের মানে এই স্বৈরাচারী সরকারের আর কেউ অবশিষ্ট থাকা উচিত না, এবং কেউ তো নাই, আমি তো খুঁজে পাচ্ছি না, স্পিকারও নাই, কোথাও কেউ নাই। অতএব ওনারও ওই হিসাবে শেষ খুঁটি হিসাবে কিছুটা হয়তো সাময়িক প্রয়োজন ছিল, সেই প্রয়োজনও এখন শেষ হয়ে গেছে। প্লাস তার এই ইদানিং এই বক্তব্যের কারণে তার একটা অযোগ্যতারও ব্যাপার চলে আসছে, অতএব তাকে এখন চলে যেতেই হবে। ডক্টর স্বাধীন মালিক, আমরা যে সংবিধানের খুঁটি বা ঠিকানা প্রসঙ্গে আমরা আপনার মতামত নেওয়ার জন্য আপনার কাছে আসবো। আমরা একটু জনাব মতিউর রহমান চৌধুরীকে শুনতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী, এই সরকার এখনো রাষ্ট্রপতি পদে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে রেখেছেন, এইটার কোনো দরকার ছিল কিনা, এটা দরকার আছে কিনা, এটা পরিবর্তনটা আপনি মনে করেন কিনা যে খুব অবশ্যম্ভাবী, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম? না, দরকার তো অবশ্যই ছিল। স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার জেলে, উনি কার কাছে দিয়ে যাবেন? এখনো তো সেই প্রশ্ন, উনি কার কাছে রিজাইন করবেন? উনি রিজাইন করবেন কার কাছে? আর এই প্রশ্নের আর জি ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছেন এখন বোধহয় এইসব সাংবিধানিক প্রশ্ন আপনি যেটা মানে তার রাষ্ট্রপতির মানে পদত্যাগ করার কথা স্পিকারকে চিঠি দিয়ে, কিন্তু এখন তো আর এইসব হিসাব নিকাশ মেনে কিছু হচ্ছে না। মানে এই ছাত্র জনতার বিপ্লবের স্বার্থে এখন তো আর এইসব হিসাব নিকাশ সংবিধানে কি বলা আছে না বলা আছে এগুলি কিছু জায়গায় হয়তো মানা হচ্ছে, কিন্তু সব জায়গায় এখন তো এই মানে এই বিপ্লবটাই বা গণ অভ্যুত্থান যেটাই বলি, এটাই হয়ে গেছে মুখ্য। এবং কোনো সংবিধানের কোনো যদি অনুচ্ছেদ বা কোনো লিখনের পরিপন্থী হয়, তাহলে এটাকে তো গুরুত্ব এখন তো দেওয়া হচ্ছে না। মানে যেমন কথার কথা যে সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা নাই। সংবিধানের 72 অনুচ্ছেদে লেখা আছে যে প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ ক্রমে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারবেন। তখন প্রধানমন্ত্রী তাকে সংসদ ভেঙে দেওয়ার জন্য
লিখিত উপদেশ দিয়েছেন কিনা এটা তো কোনো প্রশ্নই আসছে না। এবং আমরা ধরে নিচ্ছি যে পদত্যাগপত্র যখন পাওয়া যাচ্ছে না, ওই লিখিত উপদেশ দেন নাই, কিন্তু রাষ্ট্রপতি তো সংসদ ভেঙে দিয়েছেন। অতএব এখানে মানে অনেকগুলি কাজ যেটা এই গণ অভ্যুত্থানের স্বার্থে হচ্ছে। আমার মনে হয় যে সংবিধানের প্রশ্নে গণ অভ্যুত্থানের স্বার্থে, যেটি আবার একটু জনাব মতিউর রহমান চৌধুরী প্রথমেই বলেছিলেন যে এটি একটি আধা সাংবিধানিক আধা বিপ্লবী হচ্ছে, একবারে যদি বিপ্লবী সরকার হতো তো সেটি একটা ছিল। মতি ভাই, এই জায়গাটা কি আপনি একটু পরিষ্কার করবেন যে আপনি কি মনে করেন যে এটার মধ্যে একটু আধা এটা আধা সেটা হচ্ছে কিনা? আরেকটা বিষয় আমাদের একটু প্রশ্ন ছিল যে দেখছি আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এই সরকারের প্রয়োজন হতে পারে এই রাষ্ট্রপতিকে, কিন্তু এই যে রাষ্ট্রপতি শেখ হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতি, তিনিও কি এই সরকারের পারপাস সার্ভ করার জন্যই এখন চাকরিতে আছেন? মানে তার তো আর কোনো মানে মানে এটা তো হওয়া উচিত ছিল না, মানে তার নিজের থেকেই তো পদত্যাগ করা উচিত ছিল। মানে সংবিধানের কি হবে, কি ধারাবাহিকতা হবে, এটা নিয়ে তো তার ভাবনা এখন না। একটা ক্রাইসিস তো হয়ে যেত তখন, উনি যদি রিজাইন করে দিতেন তাহলে তো একটা ক্রাইসিস হয়ে যেত। আরেকজন বিকল্প প্রেসিডেন্ট কে হবে এটা তো ঠিক করা হয়নি, ঠিক করেন না, বা কোনো রেফারেন্স ছাড়া কি এইভাবে প্রেসিডেন্ট হয়ে যেতে পারবেন কেউ? বিপ্লব আধা বিপ্লবী আধা সাংবিধানিক যদি হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিভাবে? আরেকজন প্রেসিডেন্ট কিভাবে? আপনি যদি সংবিধান ধরেন, সংবিধানে তো আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এগুলিও কিছু ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, যারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তো সেটি মেনে নিয়েছে। আপিল বিভাগে আবার যেতে হবে, ওই সময়ও একবারই চলে যাওয়া যাইতো যে প্রেসিডেন্ট আরেকজন হইলো। আমার মনে হয় না এটা কোনো ক্রাইসিস। সেটাই তো, সেটা তখনও তো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। রাইট, মূল গলতটা তো ওই জায়গায়। আমার মনে হয় মূল গলত মোটিভে শেষ করলে আমি বলি, আমার মনে হয় যে মূল গলত ডক্টর শাহদিন মালিকের, কেন সেটিও আমি বলছি, আপনি একটু যদি শেষ করেন। না, সেটা হচ্ছে যে আমার আবার কি গলদ হলো? না, আমি পড়ে শোনাবো ডক্টর মালিক, আমি আপনাকে পড়ে শোনাবো যে আপনার গলদ কোথায়। জি মতি ভাই, আপনি যদি শেষ করেন। ও মতি ভাই আটকে গেছেন, তাইলে আমি একটু ডক্টর শাহদিন মালিক, যেদিন এই সরকার মানে চলে গেল বা শেখ হাসিনা পালিয়ে গেল, মানে শব্দটি শেখ হাসিনা পালিয়ে গেল, হ্যাঁ শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন হচ্ছে ডক্টর শাহদিন মালিক লিখলেন। মতি ভাই আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ডক্টর শাহদিন মালিক, কেন আমি বলছি যে গল্পটা ডক্টর শাহদিন মালিকের। ডক্টর শাহদিন মালিক লিখলেন যেভাবেই হোক সাংবিধানিক কাঠামো দরকার, মানে যেভাবেই হোক, আপনি খেয়াল করেন, মানে যেটাকে আপনি পরে আদা বলতে, হ্যাঁ যেভাবেই হোক সে সাংবিধানিক একটা কাঠামো দরকার। তিনি এটার মধ্যে জোর দিয়েছেন যে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে এখন সবচেয়ে বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা হলো একটি সংসদ বহাল আছে, সংসদ বিলুপ্ত করা আছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই সংসদ কীভাবে হবে? যা হোক, একটি সংসদ আছে এবং রাষ্ট্রপতিকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলেন, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেই সংসদ দিতে বাধ্য নয়। আসলে তিনি যেটি বলেছেন যে আমাদেরকে সাংবিধানিক কাঠামোর মধ্যেই থাকতে হবে, যেহেতু ডক্টর শাহদিন মালিক আমাদের সবার শিক্ষক এখন, আমার ধারণা এই সাংবিধানিক থাকার বাধ্যবাধকতা ডক্টর শাহদিন মালিকের কথা থেকেই এসছে। ডক্টর শাহদিন মালিক, আপনি কি মনে করেন যে এই সাংবিধানিক কাঠামোটাই আসলে রাখাটা দরকার ছিল, যেটি আসলে পরে জনাব ফরহাদ মজার এবং আরো অনেকে এটির অনেক সমালোচনা করেছেন, কিছুটা সমালোচনা হয়তো মতি ভাইও করেছেন, যেটা একটা আধা সাংবিধানিক আধা বিপ্লবী এরকম রাখাটা দরকার ছিল কিনা, মানে এটি এবং পরবর্তীকালে আরো বড় সংকট তৈরি করবে কিনা? ডক্টর শাহদিন মালিক, আমি যখন ওটা বলেছিলাম বোধহয় 6 তারিখে প্রকাশ হয়েছিল, 6 তারিখে প্রকাশ হয়েছিল এটি, তার মানে 6 তারিখে বলেছেন। জি, আমার তখনও যেটা কাম্য ছিল, এখনো যেটা কাম্য, যে কোনো মূল্যে একটা রাষ্ট্রের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা। এবং তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ, হাসিনা চলে গেছে, সে সরকারের উচ্ছেদ হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, জনতার বিপ্লব হয়েছে, এই সব কিছু করেও একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে নামকাও আসতে হলেও একটা একটা সরকার গঠন করা যেত। অবশ্য পরে মানে 3 দিনের মধ্যেই দেখলাম যে সাংবিধানিক কাঠামো নিয়ে কারো মাথা ব্যথা নাই, সবাই যেটা করতে চাচ্ছে, যেটা বিপ্লবের দোহাই দিয়ে, এবং এখন পর্যন্ত সেইটাই তো চলছে এখন। আর কিন্তু এতে হ্যাঁ, আমি এখনো মনে করি যদি এটা খুব জনপ্রিয় মতামত হবে না, কিন্তু এই যে সাংবিধানিক কাঠামোর বাইরে বেরিয়ে জনস্বার্থে, ইয়েস ডেফিনেটলি জনস্বার্থে অনেকগুলি কাজ করা হচ্ছে, কিন্তু পরে এর বৈধতা দেওয়াটা খুব অসম্ভব হবে। এবং এই রকম বৈধতা না দেওয়ার কারণে বহু রাষ্ট্র কিন্তু বহুদিন অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়েছে।
আর যেটা বারবার বলা হচ্ছে বিপ্লবী আপিল সরকার বিভাগের ও আপিল বিভাগ 106 আপিল বিভাগের মত অনুসরণ করে শপথ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিতেছি। আমাদের 8টা সাংবিধানিক পদের শপথের শব্দগুলো কিন্তু সংবিধানে লেখা আছে, তাই তো? কিন্তু এই উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পদের কোনো শপথ সংবিধানে লেখা নাই। এখন এটা পরে যেটা প্রশ্ন আসবে, আমি এখন তুলছি না, বাট ভবিষ্যতে যেটা প্রশ্ন আসবে যে আপিল বিভাগ কি শপথ কি সৃষ্টি করে সংবিধানের অন্তর্ভুক্ত করতে পারে? এইগুলি আমি এইসব যাতে প্রশ্ন না আসে, কিন্তু যাতে ডক্টর সাজিদ মালিক যে সংবিধান মানে জনগণের উদ্দেশ্য সফল হয়, ওই সফল হওয়াটা এবং সরকার বদল হয়, সরকারের যারা অত্যাচারী দোসর ছিলেন তারা যাতে চলে যান, এই সবকিছুই হয়। কিন্তু ওইটা হয়তো ভালো হতো, ওইটার একটা সাংবিধানিক একটা কাঠামো থাকার চেষ্টা করলে, চেষ্টা হয় নাই, ঠিক আছে, ভবিষ্যতে আমরা নতুন চেষ্টা করবো, সেটাতে কোনো ইয়ে নাই। তো ওই চেষ্টাটা হয়তো করা যেত। আর শাহাবুদ্দিন সম্পর্কে আমি এটা বলে রাখি, এই ওনাকে যখন রাষ্ট্রপতি হিসেবে প্রপোজ করা হয়েছিল, ঠিক মনে নাই, বাট 2022 সালের সেপ্টেম্বরে বোধহয়, তার একদিন বা 2 দিন পরে আমি কিন্তু পত্রিকায় লিখেছিলাম যে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য। রাষ্ট্রপতির পদের যেসব অযোগ্যতা আছে, ওনার ওই অযোগ্যতা ছিল। এটা নিয়ে কোর্টে রায় হয়েছে, অবভিয়াসলি ওই সময় আপিল বিভাগ রায় দিয়েছে না উনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। আমি প্রথম আলোতে লিখেছিলাম যে উনি রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য ব্যক্তি, রাইট, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা তার নাই। তার মানে রাষ্ট্রপতি পদে একজন অযোগ্য ব্যক্তিকেই আসলে ওই সরকার বসিয়েছিল, এবং বর্তমান সরকারও আসলে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে একজন অযোগ্য লোককেও আসলে এই পদ দিয়ে রাখছে। কিন্তু আমাদের যেটি প্রশ্ন, ডক্টর সাদিন মালিক, আপনি কি মনে করেন যে এই তথাকথিত বা কথিত সাংবিধানিক কাঠামো, আপনি নিজেই যেটিকে বললেন যে 3 দিন পর থেকে বিপ্লবের কথা বলে সেইটা আসলে আর বহাল রাখছে না, মানে সংবিধানের জায়গা থেকে নাই, আমাদের প্রশ্ন কি সেটিকে আসলে রেট্রোস্পেক্টিভ, মানে যেটিকে ভূতাপেক্ষ বলে সংবিধানে যেরকম, সেটি করে কি আসলে এটি করা সম্ভব না? আর নাকি এটিকে আসলে টোটালি বিপ্লবী সরকার, কেউ কেউ যেমন বলছেন পল্টনে, ময়দানে বা আমি জানি না কোথায়, মানে প্রেস ক্লাবে শপথ নিয়ে তারা রাষ্ট্র বা বিপ্লব সরকার গঠন করতে পারতেন, মানে ওটি ভালো হইতো? কি মনে হয়? আমি এটি মতি ভাইকেও জানতে চাইবো, যে আপনার কাছ থেকে একটু শুনে নেই আগে। না, এই বিপ্লব তো সেই বিপ্লব না, তাই তো? আর আপনি যেটা বলছেন যে ভূতাপেক্ষ কি বলে ভূতাপেক্ষ বৈধতা দেয়া, এই ভূতাপেক্ষ বৈধতা তো আমাদের 5ম সংশোধনীতে দেওয়া হয়েছিল, যে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 75 থেকে 79 পর্যন্ত যা কাজ করেছেন সবকিছু বৈধ। এই ভূতাপেক্ষ বৈধতা হোসেন মোহাম্মদ এরশাদকেও তো দেওয়া হয়েছিল। সংবিধানের 7ম সংশোধনী পাস করে 82 থেকে 86 পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ তার সামরিক সরকার যা কাজ করেছে সব সংবিধান অনুযায়ী হয়েছে। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট 2টা রায়ে, মানে এই 5ম সংশোধনী বাতিল করে দিয়েছে, 7ম সংশোধনী বাতিল করে দিয়েছে, অনেক লম্বা রায়। কিন্তু এটা যদি আমি এক সেন্টেন্সে আনি, ওনারা আপিল বিভাগ যেটা বলেছে যে সাংবিধানিক ভাবে যেটা অবৈধ, সেটা যেই অজুহাতে হোক না কেন, বিপ্লবের কারণে হোক, জনগণের নিরাপত্তার কারণে হোক, দেশের স্বার্থে হোক, কোনো ধরনের যুক্তি দিয়ে যেটা একবার অসাংবিধানিক, সেটাকে কখনো সাংবিধানিক বৈধতা দেওয়া যাবে না। এটা আমাদের আপিল বিভাগের 2টা লম্বা রায় আছে। অতএব এটা ভূতাপেক্ষ ওই রায় না থাকলে বলতাম যে আমি হ্যাঁ, এখন পরের নতুন সংসদ এসে ভূতাপেক্ষ বৈধতা দিয়ে দিবে, কিন্তু ওই 2টা রায়ের ফলে এই জায়গায়ও একটা প্রচুর জটিলতা তৈরি হবে। কিন্তু আপিল বিভাগ কি এক্ষেত্রে বলবে না যে মুসার দিনে মুসা, ঈসার দিনে ঈসা, আমরা নতুন করে যেহেতু সংবিধান নতুন হয়েছে, সংবিধানের মধ্যে থেকে এই নতুন জিনিস ঢুকছে, সুতরাং এটা এখন আমাদের বদল হয়ে গেছে। আমরা আসছি আপনার কাছে ডক্টর সাদিক মালিক, আমরা একটু জনাব মতিউর রহমান চৌধুরীর কাছে জানতে চাইবো যে জনাব মতিউর রহমান চৌধুরী, আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, যে এটা যদি এরকম আধা সাংবিধানিক আধা বিপ্লবী, মানে না বললে না প্রেমিক না বিপ্লবী, ওরকম একটি সরকার হওয়ার থেকে কি আসলে একটি বিপ্লবী সরকার হওয়াই ভালো হইতো, বা হইলে কি
হ্যাঁ, আপনি সেরকম মনে করতেছেন? সেটির কাঠামোকে একটু বলবেন যে কি হলে ভালো হতো এরকম? আমি মনে করি সেটাই ভালো হতো, কারণ এখন যেহেতু অনেক কিছুই মানা হচ্ছে না, যেটা স্বাধীন ভাই লিখেছেন এবং বলেছেন, একটু আগেও বললেন, এখন তো এর স্ববিরোধিতা আছে। কোনটা সাংবিধানিক কি আপনাকে ভবিষ্যতে এই সরকারের কার্যক্রম তো একটা সাংবিধানিক রূপ দিতে হবে বা স্বীকৃতি দিতে হবে, যেটাকে বলা হয়, যে সেটা কিভাবে দিবে, সংবিধানই বা কিভাবে থাকবে, অথবা যে সরকার আসবে ভবিষ্যতে ওই সরকার কিভাবে এটাকে নেবে, এটার তো কোনো কি নেই। কারণ এখানে কিন্তু জটিলতা তৈরি হবেই, হতে বাধ্য, কারণ কোনোটাই সঠিকভাবে হচ্ছে না। ওই প্রত্যেকটাতেই একটা, এখন যদি আপনি রাস্তায় মিছিল করে প্রেসিডেন্ট চেঞ্জ করেন, তাহলে ওটা নজির স্থাপিত হবে, প্রেসিডেন্ট চেঞ্জ করা যায়। এটা তো সরকার বললেই পারেন যে এটা আপনি পদত্যাগ করেন, তাহলে তোর কোনো অসুবিধা নেই, তাহলে তোর ওই বিপ্লবী চেতনার দরকার নেই। কারণ প্রেসিডেন্ট সাহেবকে যদি বলা হয় সরকারের তরফে যে উনি আপনি পদত্যাগ করেন, তাহলে তো উনি পদত্যাগ করবেন, না করার তো কোনো কারণও আমি দেখি না। তাহলে এই কাজটা ভবিষ্যতের জন্য কিন্তু আমরা যেটা করছি এইটার মধ্যে পরিষ্কার দুইটা জিনিস থাকছে, যে আমরা সংবিধানের একটা দিক নিয়ে নিচ্ছি, আরেকটা দিক আমরা মানছি না। তাহলে আমাদেরকে ভবিষ্যতে যারা সংবিধান লিখবেন, তারা কিসের ভিত্তিতে লিখবেন আমি জানি না। স্বাধীন ভাই ওই কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু তিনি তো পরে রিগ্রেট করেছেন, আমি জানি না। যাই হোক, তারা যেভাবে লেখেন না, কিন্তু ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লবের চেতনা রক্ষা করতে হবে। এই চেতনাটা রক্ষা করতে যাইয়া আমরা কেন বারবার বলছি যে আমরা সাংবিধানিক কিনা বিপ্লবী সরকার করবো না? বিপ্লবী সরকার করলে কিন্তু আজকে এই প্রশ্নই উঠতো না, কেউ জিজ্ঞাসাও করতো না যে প্রেসিডেন্ট সাহেব চলে গেলেন না, আসছেন না, থাকবেন, সেটার উপরে। কিন্তু আমরা তো কিছুই করলাম না, আমরা ওই জায়গায় রয়ে গেলাম। এমনি একটু জানতে চাইতেছি আর কি, যে এটি আসলে ফরহাদ মজার ভাইও অনেকভাবে বলতেছেন যে বিপ্লবী সরকার করলে আমি খালেদ, আমি একটু মতিবাদের সাথে যোগ করতে যাচ্ছি। জি প্লিজ যোগ হ্যাঁ, মানে এখন এটা বিপ্লবীও, মানে পুরা বিপ্লবী কি বিপ্লবী না এ সম্পর্কে সন্দেহ আছে। আমার মনে হয় সন্দেহটা দূর করা তো কঠিন না। মানে ইদানিং অনেক কাজে ছাত্র সমন্বয়কারীরা খুব বলিষ্ঠ ভূমিকায় আছেন। মানে ওনাদের মধ্যে মাত্র দুইজন উপদেষ্টা আছেন, আর একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বোধহয় মাহফুজ আলম আছেন। তো কিন্তু অন্যান্য বিভিন্ন কাজে তো তারা অগ্রগামী ভূমিকা পালন করছেন। তো আমার মনে হয় যে এখন আর এই উপদেষ্টা মন্ডলী আছে 20 জনের, সবার ভাগে তো 2-3টা করে মন্ত্রণালয়। তো এখন আমার মনে হয় যে ছাত্র জনতার সমন্বয়কারী বা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে আরো কিছু উপদেষ্টা পদে যোগ করলে তাদের যেই মানে বিপ্লবী চেতনা, তাদের যেই মানে রাষ্ট্র সংস্কার করার যেই আকাঙ্ক্ষা এবং চিন্তাধারা, ওইগুলি বেটার প্রতিফলিত হতো। আমার মনে হয় যে একটা হলো সরকারও, সবাই পত্রপত্রিকায় লিখছে যে কিছুটা স্থবিরতা চলে আসছে। আমার মনে হয় এটা একটা অন্যতম প্রধান কারণ হলো প্রত্যেক উপদেষ্টার ঘাড়ে 2টা 3টা 4টা 5টা করে মন্ত্রণালয়। তো ওই ভারটা লাঘব করা এবং ছাত্র জনতার যে স্পিরিট, তাদের যে এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, ওইটাকে বাস্তবায়িত করার সুযোগ দেওয়ার জন্য আমার মনে হয় উপদেষ্টা মন্ডলীর পরিধি একটু বাড়িয়ে এই ছাত্র নেতাদের পক্ষ থেকে তাদেরকে অন্তর্ভুক্ত করা। ছাত্র নেতা এবং মানে আন্দোলনকারী কোনো ছাত্রীও কিন্তু এখন আমরা সামনের ভূমিকায় দেখছি না, ওরকম 2-4 জন ছাত্রীকেও কিন্তু অন্তর্ভুক্ত করে ওই বিপ্লবী পাঠটা আরো উজ্জীবিত করার জন্য বলছি। আপনি কি মনে করছেন যে যেটিকে আপনিও সংকট বলছেন, এটি যদি অল্প একটু কথায় বলেন, যে তাহলে এই সাংবিধানিক সংকট বা পরবর্তীতে যেসব সরকার আসবে তাদের এইটাকে ধারাবাহিকভাবে রাখতে সেটি কোনো সমস্যা হবে না? এটা চিন্তা ভাবনা করতে হবে। এটা তো ধরেন জটিল প্রশ্ন, এরকম তো আমাদের মানে হ্যাঁ 1990 একটা হয়েছিল এরশাদকে, কিন্তু তার ওই সময় এরশাদের পতনের পরে কি সরকার হবে তখন মূল রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ঐক্যমত হয়েছিল। তো এখন এটা তো একটা মানে এরকম পরিস্থিতি তো হয় নাই। অথবা নতুন পরিস্থিতি আলোকে কিভাবে এটাকে মোকাবেলা করা হবে, এই সাংবিধানিক বা অন্য আইনি প্রশ্ন মোকাবেলা করা হবে, এটা সময় আসলে আমরা সবাই বসে চিন্তা করে নিশ্চয়ই পাবো। কিন্তু যেটা মতি ভাই বলছিলেন যে মানে কিছুটা স্থবিরতা হয়েছে, এবং স্থবিরতা হয়েছে যেটা বিপ্লবী সরকার না একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার,
এই জায়গায় একটা দুদুল্যমানতা আছে। এই জন্য আমি যে বলছিলাম যে আন্দোলনকারী ছাত্রদের এই সরকারের আমার সাথে মনে হয় যে আরো গভীরভাবে সম্পৃক্ত করতে হবে। আমার মনে হয় যে এই বিষয়টি পরিষ্কার, কিন্তু আমি আবার একটু আপনার কাছে আসতে চাই, এটি জানতে চাই যেটি অবতারণা জনাব মতিউর রহমান চৌধুরী করলেন, যে সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন আপনি। আমরা সবাই আশা করেছিলাম যে এই সংবিধান কিভাবে সংস্কার করা হবে, ধারাবাহিকতা রাখা করা হবে, যেহেতু আপনি একাধারে শিক্ষক, প্র্যাকটিসিং লয়ার, সব কিছু মিলে আপনি হবেন যে সবচেয়ে রাইট পারসন এটা করার জন্য। আপনি সেখান থেকে চলে আসলেন কেন? মানে আপনি ব্যস্ততার কথা বলেছেন, কিন্তু ডক্টর স্বাধীন মালিক আমরা আপনার কথা বিশ্বাস করি না, কারণ আমরা জানি যে যদি আপনি ব্যস্তই থাকতেন আপনি প্রথমেই এটি নিতেন না, আপনি নিয়ে চলে এসেছেন, মানে আপনার কারোর সাথে মিল হয় নাই মতের, বা আপনি কোনো কিছু মানতে পারেন না 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 না। আমাকে যেদিন মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বললেন, কমিশনের কথা বললেন, তার এক্স্যাক্টলি 10 মিনিট আগে এক সাংবাদিক আমাকে ফোন করে বলল যে স্যার একটা ওই ভাষণে আপনাকে কমিশনে প্রধান করা হচ্ছে। ওই 10 মিনিট আগে ওইটা শুনে আমি লাফ দিয়ে ভাষণ শুনতে গেলাম। তো ওই ভাষণে আমি প্রথম জানলাম যে আমাকে সাংবিধানিক সংস্কার কমিশনের মানে চেয়ারপারসন বা কি করা হয়েছে, ওইটা মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ থেকেই জেনেছিলাম। অতএব জিনিসটা কিছুটা মানে আমার হওয়া আমার না হওয়া এটা কিছু রাষ্ট্রীয় ব্যাপার, কিন্তু মানে বেশিরভাগ জিনিসটাই আমার অগোচরে হয়েছে কিছুটা। কিন্তু কিন্তু সিরিয়াসলি মানে এইভাবে কি মানে মানে আপনার কনসেন্ট না নিয়ে আপনার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে? মানে রাষ্ট্র কিভাবে আসলে নিজেরে মানে যে ডক্টর আমি ওখানে আমি ধরেন এই আজকে খালি বলতে যে এই 7ই অক্টোবর বা 8ই অগাস্টের পরে আজকে কিন্তু আমি লিটারালি অ্যাকচুয়ালি প্রথম টেলিভিশনে আসছি। এই 2.5 মাসে আমি কোনো কিছু নিয়ে কথা বলি নাই। ওইটা মানে রাষ্ট্রীয় অনেক ব্যাপার হতে পারে, আপনি জেনে না জেনে বা বুঝে না বুঝেনে তার একটা অংশ হয়ে যেতে পারেন। তখন এটা নর্মাল শিষ্টাচার হলো ওইসব ব্যাপারে কথা না বলা, তাই না? ঠিক আছে, আমি 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 বুঝতে পেরেছি। আমি জনাব মতিউর রহমান চৌধুরীর কাছে যেতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনি বাংলাদেশের সাংবাদিকতার আমার মনে হয় যে যারা এখনো সাংবাদিকতায় আছেন তাদের মধ্যে থেকে আপনার অভিজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড়, 5 দশকের বেশি সময় ধরে। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বিষয় আমরা যেসব বিষয়ে বেশি অভিযোগ করতে শুনতাম, যে আসলে বাক স্বাধীনতা, আরেকটা মতকে সামনে না আসতে দেওয়া, বা খুবই, তো এর কিছু লক্ষণ আপনি এখন এখানেও দেখেন কিনা? আমরা সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার ক্ষেত্রে বাধা দেওয়া, 2 জন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার নামে কোনো কটূক্তির জন্য মামলা হয়ে যাওয়া, মতিয়া চৌধুরীকে মুক্তিযোদ্ধা হিসাবে শেষ সম্মান না দিতে দেওয়া, এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? মানে যদিও এগুলি টু আর্লি টু সে, কিন্তু তারপরও আপনার কাছে কি মনে হয় লক্ষণগুলি? আমার মনে হয় টু আর্লি টু সে না, এটা এখনই বলতে হবে। আমরা তো এই জন্য বিপ্লব সংগঠিত হয় নাই। বিপ্লবের মূল চেতনা ছিল যে আমরা সব কথা বলতে পারবো, আমরা বলবো, লিখবো, আমরা স্বাধীন। আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা, এটা তো দ্বিতীয় স্বাধীনতার চেতনার পরিপন্থী। মতিয়া চৌধুরীকে রাজনৈতিকভাবে আপনি তার সমালোচনা করতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এইটা তো নিয়ে বিতর্ক হতে পারে না। উনি হয়তো দুর্নীতির দায়ে অভিযুক্ত হতে পারেন, আওয়ামী লীগ করেন বলে তাকে আপনি আলাদা করে দেখতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী তো আলাদা, তাকে তো এই সম্মানটা দেওয়া উচিত ছিল। যাই হোক না, কিন্তু মতি ভাই একটু ছোট করে জিজ্ঞেস করি, আপনি এইটি অসংখ্যবার বলেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা বিতর্ক, মুক্তিযুদ্ধের সময়ে যদি আমরা বিতর্ক না করি, আমরা তো দেখলাম গত সরকার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ না, উনাকে রাজাকার বানায় এই সরকারের বিপক্ষে নিয়ে মানে যা ইচ্ছা তাই করছে। সরকার খালেদ গত সরকার করে নাই বলেই তো বিপ্লব হলো, নাহলে কি বিপ্লবের প্রয়োজন ছিল? গত সরকার ভুল করেছে, আপনি ভুল করবেন কেন? আপনার তো ভুল করার কোনো কি নেই, অবকাশ নেই এখানে। প্লাস এখন মামলা হচ্ছে, যেটা খান পান্নার বিরুদ্ধে মামলা হয়ে গেল, কেন মামলা হলো এটা তো আমরা আশা করি নাই। যাই হোক, পরবর্তী পর্যায়ে জামিন হয়েছে, আশা করি মামলাটাও প্রত্যাহার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন সেটা না,
আমরা এখন স্বাধীন, এতে কোনো সন্দেহ নাই। আমরা লিখতে পারছি, বলতে পারছি, সবই ঠিক আছে। কিন্তু আমি একটা হঠকারিতাও লক্ষ্য করছি, এটাও আপনাকে নজরে আনতে হবে। আপনি তো দীর্ঘদিন এই সাংবাদিকতা পেশায় আছেন। আমাদের মধ্যে হঠকারিতাও আছে। আমরা সবকিছু লিখতে চাই, সবকিছু লেখা সম্ভব না। এটা লেখা যায় না এবং লেখা হয়ও না। এটা আপনি জানেন, উন্নত দেশেও সম্ভব না। সেইটা মেনে নিয়ে আমার মনে হয় আমরা ইচ্ছা করলে এই স্বাধীনতা ভোগ করতে পারবো। আমার কাছে কেউ ফোন করে বলে না যে এটা দিবেন না, এই নিউজটা তুলে নেন। আগে হরহামেশা এটা হয়েছে। এটা ভালো দিক, এটা তো প্রশংসা করতেই হবে। কিন্তু কিছু কিছু দিক যেটা আমি বললাম বা আপনি উল্লেখ করলেন, এটা না হলে বোধহয় ভালো হবে। যারা এগুলো অস্থিরতা আছে, এই অস্থিরতা কিন্তু সর্বক্ষেত্রে। স্বাধীন ভাই যেটা বলেছেন যে আরো মন্ত্রিসভা মানে উপদেষ্টা পরিষদ এর পরিধি যদি আরো বাড়ানো হয় তাহলে সম্মত হবে। আমি মনে করি সেটাতেও কোনো কাজ হবে না। আমি মনে করি একটা জাতীয় সরকার ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই। বারবারই এই সংকট হবে। মতি ভাই, জাতীয় সরকারে কে কে অন্তর্ভুক্ত হইতে পারে নতুন করে? আপনি কি রাজনৈতিক দলের না, সবাই যারা রাজনৈতিক দল থেকে মানে বিএনপি জামাত থেকে ছাত্র প্রতিনিধি থাকতে পারবেন, এনজিও থাকতে পারবেন, সবই থাকতে পারবেন। একটা বড় করে 40 সদস্য কমিটি করেন, এর মধ্যে তো সবাই থাকবে। এই যে রাজনীতি না থাকার কারণে তো এই সরকার মানুষে বলে দুর্বল। এই দুর্বল যাতে সরকার না থাকে, এটা সরকারের মূল উদ্দেশ্য কি? এটা নির্বাচন দেওয়া, রাইট। আর তো সব সংস্কার তো তারা করতে পারবে না, সম্ভব না। আর সংস্কারের প্রক্রিয়া হলো দীর্ঘ প্রক্রিয়া। এটা একদিনে 2 দিনে তো করা সম্ভব না, 1 মাস 2 মাসও হবে না। তাই নির্বাচন যেখানে মুখ্য, সেটা যদি আপনি বিলম্বিত হয় তাহলে কিন্তু আসল উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়। কিন্তু মতি ভাই আপনার কাছে একটু আশ্রিত হই, কারণ আমি ফর শিওর জানি, মানে আমি অনেক কম জানি কিন্তু আমি এটা ফর শিওর জানি, জাতীয় সরকার করার ইচ্ছাই এই সরকারের ছিল, বা এই সরকারের যারা বিপ্লব করছে তাদের এটা ছিল, এবং প্রস্তাবও করা হয়েছিল বিএনপিকে সেই জাতীয় সরকারকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কিন্তু বিএনপি কিন্তু সেই জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। এখনো কি তারা রাজি হবে? কারণ তারা ইলেকশন করবে, তারা এই সরকারের পার্ট হতে চায় নাই। আসলে তারা কি রাজি হবে জাতীয় সরকার আসতে? আর বিএনপি যদি না আসে, এখন তো স্বীকার করতেই হবে সরকারের দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে প্রতিদিন। আপনি বাজারে বলেন, হাটে ঘাটে বলেন, আদালত পাড়ায় বলেন, প্রশাসনে বলেন, সর্বক্ষেত্রেই তো একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সেই জায়গায় তো আপনার অভিজ্ঞতা দিয়েই, বিএনপি কি করেছে আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় অভিজ্ঞতা মানে দেখেন আপনি, সরকার তো খালি বিএনপি নিয়েই হবে না, অন্যদেরও হবে। কিন্তু এই সরকারকে যদি আপনার গতিশীল করতে হয়, একটা বিপ্লবী চেতনা দিতে হয়, তাইলে ও স্বাধীন ভাই যেটা বলেছেন খালি কয়েকজন দিলে হবে না, সবাইকে নিয়েই আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাইতে হবে। সরকার যদি এই নির্বাচনটা না করতে পারে, বাংলাদেশ যদি এই সরকার ব্যর্থ হয়, তাইলে আমাদের আর যাওয়ার জায়গাটা কি থাকবে? তখন তো একটা অন্ধকার এসে যাবে। সেই অন্ধকার তো আমরা কেউই চাই না। কিন্তু মতি ভাই, জাতীয় সরকার করতে হইলে শুধু বিএনপিকে দেওয়া হবে না, কিন্তু বিএনপি না আসলে তো এটা জাতীয় সরকার হবে না। আপনার কাছে কি মনে হয় এখন যদি একটা জাতীয় সরকার করা হয় তাহলে বিএনপি এটার মধ্যে আসবে? আরও একটা বিষয়, আপনি সরকারের দুর্বলতা দেখতে পাচ্ছেন, এই সরকারকে তো আমলাতন্ত্র সহযোগিতা করতেছে না। কারণ আপনি জানেন আমলাতন্ত্র সিস্টেমেটিকভাবে যে টিকে থাকবে বা যে লম্বা সময়ের জন্য থাকবে তাকে সহযোগিতা করতে চায় বা তার রংটা গায়ে মাখতে চায়। এই সরকারের রং তো কেউ গায়ে মাখতেছে না। না, এই সরকারে হচ্ছে, এই জন্যই তো বলছি যে যদি একটা জাতীয় সরকার হয় তাহলে আমার মনে হয় এই দুর্বলতা যা আছে বা যে প্রবণতা আছে সেই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। পুলিশ এখনো সহযোগিতা করছে না, কিন্তু এখন তো তারা মনে করে যে এই সরকারের কাছে যাব, কি হবে না হবে, কবে ইলেকশন হবে, যদি ইলেকশন হয়, তারা তো ইলেকশনের একটা রোড ম্যাপই দিতে চাচ্ছেন না। তাইলে তো সমস্যা হচ্ছে ওই জায়গায়, মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে যে আসলে তারা নির্বাচনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, কবে দেবেন। যেমন আসিফ নজরুল বলেছিলেন আমার প্রোগ্রামে 2025-এর মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু তাকে 24 ঘন্টার মধ্যে তাকে একটা ব্যাখ্যা দিয়ে বলতে হয়েছে যে না, এটা তার কাজ না, এটা মানে প্রধান উপদেষ্টা বলবেন। এইরকম বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টাদের কাছ থেকে। তো সেই কারণে আমি মনে করি যে আসলে তারা নিজেরাই কনফিউজড, কি করবেন, কোথায় যাবেন, লক্ষ্য কি, তাদের গন্তব্যই তো ঠিক নাই। ওকে, আমি একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে আসতে চাই। ডক্টর স্বাধীন মালিক, জনাব মতিউর রহমান চৌধুরী যেটি খুব জোর দিয়ে বলছেন যে এই মুহূর্তে একটা জাতীয় সরকার না হলে অনেকগুলি সংকটের আসলে সমাধান হবে না, তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। আমার আশা করি যে আপনি শুনেছেন, আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই। জাতীয় সরকার হলে কিভাবে হওয়া সম্ভব, কাদের কাদের আসলে জাতীয় সরকার অন্তর্ভুক্ত করা উচিত? ডক্টর স্বাধীন মালিক। না, মানে জাতীয় সরকারের ধারণাটা নিশ্চয়ই ভালো, কিন্তু আমি ওই যেটা মনে করি
বিএনপি এবং অন্যান্য দল যারা মনে করছে যে দ্রুত নির্বাচন হলে তারা লাভবান হবে, মানে নির্বাচনে অনেক আসন পাবে, তারা জাতীয় সরকারে আসবে না। এবং আপনি যেটা ঠিকই বলেছেন মতি ভাইকে যেটা প্রশ্ন করে, বিএনপি এবং বিএনপির সাথে সমমনা দলগুলি বা ধরেন জানি না মানে বাম মোর্চা, ওরা কেউই আসতে চাইবে না। অতএব এখন জাতীয় সরকার গঠন করার যেটা প্রথম সপ্তাহে করলে হয়ে যেত, কিন্তু এখন এটা অনেক দেরি হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে ছাত্রদের মানে অন্তর্ভুক্তির কথা, মানে হ্যাঁ এখন ওই মানে আমার মতি ভাইয়ের প্রেমিসটা একই, সরকার মানে অত সচল না, এটাকে কিভাবে ভালো করা যায়, জাতীয় সরকার একটা উপায় নিশ্চয়ই, কিন্তু ওইটা মানে আপনি যেটা বললেন দলের মধ্যে আসবে না, অর্থাৎ ওই জন্য একটা মানে বিকল্প হিসাবে আমি ছাত্র সমন্বয়কারীর কথা বলছিলাম। আর একটা হতে পারে তারা তাদের আন্দোলন বা বিপ্লবের গতিশীলতা ধরে রাখতে ওই নাগরিক কমিটি করে একটা রাজনৈতিক দল করার একটা উদ্যোগ ছাত্ররা নিয়েছিলেন, তো ওইটাও তারা আবার ওইদিকে মনোযোগ দিতে পারেন কিনা সেটা হয়তো তারা ভেবে দেখতে পারবে। আচ্ছা, আপনি নাগরিক কমিটি দিয়ে এটি করার কথা বলছেন। আরেকটি প্রশ্ন, এটি খুব জনাব মতিউর রহমান চৌধুরী তুলেছে যে ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করার ব্যাপারে কিছুটা, আমি অনাগ্রহ বলবো না, মানে কিছুটা এই শব্দটা আমি খুঁজে পেতেছি না, মানে আসলে রোডম্যাপ ঘোষণা করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, মানে এইটার কি কোনো স্পেসিফিক কারণ আছে? ডক্টর শাহদিন মালিক। আচ্ছা সরি, আমি তো খুব একটা স্পেসিফিক কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, নির্বাচন করতে হলে তো নির্বাচন কমিশন লাগবে। এখন এই ডামাডোলের মধ্যে কে নির্বাচন কমিশনার হতে আগ বাড়িয়ে আসবে? তারপর এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোটার তালিকা, নতুন ভোটার তালিকা করতে হবে। আমি তো যতদূর জানি যে ভোটার তালিকা ঠিকই আছে। অতএব এইগুলি এখন মানে এই মুহূর্তে নির্বাচন তাড়াতাড়ি দরকার, কিন্তু নির্বাচন তাড়াতাড়ি করতে হলে যেই এই কাজে যে নিবেদিত হতে হবে সেটা সরকারকে সিদ্ধান্তে আসতে হবে। যে প্রশ্নটা তো ওইখানেই যে রাষ্ট্রযন্ত্র মেরামত দরকার, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। এখন এই মেরামতের কাজটা এই সরকার করবে নাকি তারা মেরামতের রূপরেখা তৈরি করে দিয়ে সেই আগামী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য ওই তাদের তৈরি করা রূপরেখাটা দিয়ে যাবে, এবং সব বড় বড় দলগুলি প্রতিজ্ঞা করবে যে আমরা এই রূপরেখা বাস্তবায়ন করব নির্বাচন করতে হলে। আমার মনে হয় ওই ধরনের একটা রোড ম্যাপ ছাড়া তো আমি কোনো বিকল্প দেখছি না। ডক্টর শাহদিন মালিক, আপনি যদি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্বে থাকতেন, তাহলে কি আপনি পরবর্তী সরকারের জন্য এই সংস্কার এবং সবকিছু রেখে গিয়ে নির্বাচনটারই রোডম্যাপ ঘোষণা করা, বা যেহেতু আপনি বলছেন ভোটার তালিকাও ঠিক আছে, একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে আর কাউকে না, মানে নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়ে আপনি কি নির্বাচন ঘোষণা করে দিতেন? মানে ওইটাই হওয়ার অবশ্যই, কারণ রাষ্ট্র এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা আগাগোড়া রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো রাজনীতির যে পলিটিক্যাল কনসেপ্ট। তো আপনি রাষ্ট্রর মেরামত করবেন, এই পলিটিক্যাল কনসেপ্টে যারা মেইন প্লেয়ার, অর্থাৎ ভালো হোক খারাপ হোক সেটা অন্য কথা, আর রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দল ছাড়া আপনি ঢাকা ইউনিভার্সিটি সংস্কারে লেগে গেলেন, কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো ছাত্রছাত্রী, কোনো টিচার, কোনো কর্মচারীর সাথে কথা বলবেন না, আর তারপরে ভাববেন যে ঢাকা ইউনিভার্সিটি আপনি সংস্কার করে ফেলবেন। এটা তো উদ্ভট ধারণা। তো ওই রাষ্ট্র, হ্যাঁ অনেক প্রশাসনিক গাফিলতি আছে রাষ্ট্রযন্ত্রের মধ্যে, অনেক জায়গায় অনেক, কিন্তু আলটিমেটলি মানে স্টেট ইজ এ পলিটিক্যাল কনস্ট্রাক্ট, রাইট? রাজনৈতিক, এখন এই রাজনৈতিক ধারণার মেইন প্লেয়াররা হলো রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের সাথে আপনি আলাপনে যে কমিশনের, এই 5টা-6টা কমিশন হয়েছে, অনেক কমিশনের কিন্তু বলতে শুনেছি কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবেন। হ্যাঁ, রাজনৈতিক দলের সাথে কথা না বলে রাষ্ট্রযন্ত্র আপনি কেমনে ঠিক করবেন? ওই জন্য বলছি যে সংস্কারের ব্যাপারে একটা ঐক্যমত্যে আসা যায়, কিন্তু এইটা বাস্তবায়ন একমাত্র রাজনৈতিক দল করতে পারে। আমার আপনার যতই সৎ চিন্তা থাকুক না কেন, কিন্তু ওই বাস্তবায়ন করতে পারবো না, কারণ আপনারও রাজনৈতিক দল নাই, আমারও রাজনৈতিক দল নাই, মতি ভাইয়ের রাজনৈতিক দল নাই। আমার মনে যে মতি ভাইয়ের উপস্থাপনায় বা
প্রস্তাবনায় আসলে ডক্টর স্বাধীন মালিক খুব জোর দিয়ে বললেন যে এই মুহূর্তেই আসলে একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা দরকার, এবং তিনি থাকলে তাই করতেন, এবং এইটার আর কারো কিছু করা দরকার নেই। আমার কাছে মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি শেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসতে চাই মতিবা আপনার কাছে, যে মতিবা আপনি মনে করেন যে কয়েকদিন পর পর আমরা একটা কথা শুনি যে মিলিটারির যে প্রধান রয়েছেন, অর্থাৎ সেনা প্রধান যিনি রয়েছেন, তিনি আসলে কখনো আমরা খবর এরকম পাই বা গুজব, যেটাকে আমরা গুজব বলি, যে আসলে তার সাথে প্রধান উপদেষ্টার এক ধরনের মতান্তর তৈরি হচ্ছে, তিনি ক্ষমতায় টিকে থাকলে তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তিনি একটি বিপ্লব করে ফেলতে পারেন, এরকম আপনার কি বিবেচনা, এবং তাকে সেনাপ্রধান রাখাই ঠিক আছে কিনা? আমি তো দোষের কিছু দেখি না, এক। দুই নম্বর হচ্ছে যে সবই গুজব, গুজবের তো অন্তহীন গুজব, গুজবে শুনে লাভ নেই। আর সেনাবাহিনী তো আছেই, সেনাবাহিনী কিভাবে নিবে? সেনাবাহিনী তো আছে, সেনাবাহিনীর সমর্থন ছাড়া কি সরকার চলবে না? সেনাবাহিনী তো আছেই। কিন্তু একটা প্রশ্ন আসছে এখন, সেটা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে আমরা কোনো অ্যাকশন দেখছি না। যে হারে চাঁদাবাজি হচ্ছে, এটা তো মানে কি বলবো, চাঁদাবাজি এটা মহামারী রূপ নিয়েছে। তো এইটা থেকে তো আমরা আশা করেছিলাম যে এটা সরকার একটা কার্যকর পদক্ষেপ নেবে, সেটা তো নেয় নাই। আর সেনা এই মুহূর্তে এই সময় আপনি নিজে যে দেশে এখন বসবাস করেন, সেই দেশেরও তো একটা মতামত আছে। তারা কিন্তু সেনা অভ্যুত্থানের ব্যাপারে তাদের কোনো সায় নেই। আর আমার কেন যেন মনে হয় সেটা জেনারেল ওয়াকার সেই লাইন, সেই দিকে মানে পা বাড়াচ্ছেন না বা হাঁটছেন না। কিন্তু সরকার যদি ক্রমাগত ব্যর্থ হয়ে যায়, তখন কি করবে আমি জানি। ডক্টর স্বাধীন মালিক, এই সেনা প্রধানের নিয়ে যে একটি দূরত্ব ধারণা, এবং মতি ভাই আরেকটি প্রসঙ্গের অবতারণা করেছেন, আমি যে দেশে আছি সেই দেশ, অর্থাৎ আমেরিকার গুরুত্ব বা আমেরিকার একটি মতামত, বা মানে মতি ভাই তো অনেক কথা ইশারাতে বলেন, এটি একটু প্রায় স্পষ্টই বলেছে যে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নিবে, সেনা অভ্যুত্থানকে কখনো তারা নিবে না। আপনার কাছে কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এত গুরুত্বপূর্ণ, বা মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখা, ক্ষমতা থেকে সরানো, আরো বেশ কিছু ক্ষমতা তার কুক্ষিগত করা, স্ট্রেনথেন করা, সেটি করতে পারে কিনা? আপনার মত শুনতে। আপনিও তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, আপনি দীর্ঘদিন এখানে পড়িয়েছেন, আপনার অনেক ছাত্রছাত্রী এখন সিনেটর, কংগ্রেসম্যান। বেশিরভাগ পড়েছি না, ওইটা না। আমরা যেটা ধরেন একটু বুঝতে হবে যে বাংলাদেশ গত 50 বছরে আমেরিকা থেকে 16টা বোয়িং বিমান কিনেছে। হ্যাঁ, আর এই মুহূর্তে আমেরিকান ইন্ডিয়ান এয়ার ইন্ডিয়া শুরু করে ওদের যে নতুন অনেকগুলো যে প্রাইভেট এয়ারলাইন আছে, ওইসব প্রাইভেট এয়ারলাইন এখন বোয়িং এর কাছে 600টা বোয়িং কেনার অর্ডার দেওয়া আছে। আমরা 50 বছরে কিনেছি 15টা না 16টা, আর এই মুহূর্তে ইন্ডিয়ান এয়ারলাইন্স গুলি 600টা বোয়িং এর অর্ডার দিয়ে রেখেছে। তো এখন আমাদের কথা চিন্তা করে আমেরিকার রাত্রে ঘুম হারাম হবে, না ইন্ডিয়ার কথা চিন্তা করে রাত্রে ঘুম হারাম হবে? আমার মনে হয় না আমেরিকা নিয়ে আমেরিকানদের আমাদের নিয়ে কোনো দুর্ভাবনা, কোনো দুশ্চিন্তা আছে বলে। আমরা এটা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার জন্য সবসময় ভাবি যে আমেরিকার আমাদের নিয়ে ঘুম নাই। আর সেনাবাহিনীর কথা যেটা আসলে, হ্যাঁ মতি ভাই যেটা ঠিকই বলেছেন, এখন তো মানে গুজবের কারণে কোনো মানে শেষ নাই। এখনই মানে সামরিক অভ্যুত্থান হয়ে গেছে, কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, বা গতকাল হয়ে গেছে, এইরকম গুজব তো অহরহ হবে। কিন্তু আমার মনে হয় বর্তমান বাস্তবতায় সেনাবাহিনী দেশ শাসনে মোটেও যুক্ত হতে চান। আপনার কাছে কি মনে হয় যে এই সেনাপ্রধান, বা অনেকে এই কথা বলে থাকেন, সে সেনাবাহিনী অনেকগুলি কি পজিশনে শেখ হাসিনার লোক নিয়োগ করা হচ্ছে? কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের মিলিটারি সেক্রেটারি বা ওরকম বড় বড় পদেও আসলে কেউ ঘনিষ্ঠ লোক থেকে যাচ্ছেন আগের রেজিমের। এইসব ব্যাপার নিয়ে কি আপনি একটু ভাবিত না? মানে না, আমি ভাবিত না, কারণ আপনি তো ধরেন মানে এই যে মানে সচিব, কথার কথা, মানে 80 জন সচিব পর্যায়ে লোক আছে এদের সাথে। গত সরকারের সাথে ধর্মমহরণ ছিল মানে হয়তো 75%, কিন্তু আপনি তাই বলে তো আপনি 75% সচিব তো এক মাসে সরাতে পারবেন, বা ওই অতিরিক্ত সচিবও আপনি 75% এক মাসে সরাতে পারবেন না। অতএব এইগুলি হ্যাঁ কিছু থাকতে হবে, এটা বাস্তবতা। এই ঢাকা ইউনিভার্সিটির মানে ধরেন ওই যেটা ব্লু প্যানেল, যেটা আওয়ামীপন্থী শিক্ষক, তাদের সংখ্যা তো 1200 না 1300 আউট অফ 2000। তাইগুলিকে আপনি সরিয়ে দিবেন, এগুলি অবাস্তব চিন্তা।
না, এর মধ্যে দিয়ে সরকার চলতে হবে। আমি একটি শেষ প্রশ্ন করতে চাই, আমাদের সময় খুব কম। আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে প্রশ্নটি করতে চাই এবং তারপরে ডক্টর স্বাধীন মালিকের কাছে আসতে চাই। আপনারা দুজনই একটি বিষয় বললেন যে এই সরকার আসলে সংস্কারের দায়িত্বগুলি রাজনৈতিক সরকারের জন্য রেখে যেতে পারে এবং নির্বাচনটাকে প্রাধান্য দিতে পারে, কিন্তু আমরা যে সংস্কারের স্বপ্ন দেখছি, যে সংস্কারকে আমরা বলছি যাতে আরেকজন শেখ হাসিনার মতো এরকম টাইরান্ট না হয়ে উঠতে পারেন, তার জন্য যে সংস্কারগুলি করা দরকার, কোনো রাজনৈতিক সরকার এসে কি এগুলি করবেন? ডক্টর ইউনূসের ছাড়া আমাদেরকে আর কারো উপর একটু আশা ভরসা আমরা রাখতে পারি? জনাব মতিউর রহমান চৌধুরী, আপনি বলবেন, আমরা ডক্টর স্বাধীন মালিক। এইটা যদি আপনি মনে করেন তাহলে তারা তো এত দীর্ঘমেয়াদী সংস্কারের প্রক্রিয়ায় যাচ্ছেন কেন? যদি তাদের সংশয় থাকে যে এটা তারা বাস্তবায়নে বিলম্বিত হবে বা অন্য সরকার আসলে এগুলা রাখবে না, এটা তো স্বাভাবিক রাখবে না, এটা বুঝাই যায়। এই দেশে তিন জোটের রূপরেখা আমরা মনে থাকার কথা, 90-এর অভ্যুত্থানের অন্যতম কি ছিল, কিন্তু তিন জোটের রূপরেখা কি আওয়ামী লীগ বা বিএনপি কেউ মেনেছে? মানে নাই। তো সেই কারণে এটাও এরকমই হবে, এটা আমরা তো আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে। তারা একটা রূপরেখা দিয়ে যেতে পারে। আর নির্বাচন ছাড়া আমি মনে করি যে এই মুহূর্তে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে মাঠে যাবে পলিটিক্স, অন্যরকম অবস্থা হয়ে যাবে। আর নাইলে কিন্তু সরকার ক্রমশ দুর্বল হচ্ছে, আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন। তো এই সরকার যদি আরো সচল হইতে হয়, সবল হইতে হয়, তাইলে কিন্তু আপনাকে নির্বাচনের দিকে যেতেই হবে। স্বাধীন ভাই একদম বাস্তব অবস্থারই এটা প্রতিফলন ঘটেছে ওনার বক্তব্যে। তা আমিও মনে করি যে আসলে নির্বাচনই হচ্ছে একমাত্র উপায়, নির্বাচনের মধ্যে দিয়েই কি হইতে পারে। কিন্তু না হলে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি অনেকদিন থাকবেন, বাংলাদেশের অভিজ্ঞতা তো আমরা নিকট অতীতেই দেখলাম, এটা বোধহয় না হলেই ভালো হয়। এই চিন্তা মাথায় না থাকলেই ভালো হয়। প্রফেসর ইউনূস তার কাজে ফিরে যেতে চান। আমি তার সঙ্গে কথা বলেছি কয়েকদিন আগে, তিনি আমাকে যেটা বলেছেন যে আমি যত দ্রুত সম্ভব আবার আমার কাজে ফিরে যেতে চাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় কেন জানি যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ মনে করেন এটা দীর্ঘায়িত করা যেতে পারে বা যায়, এইটা বোধ হয় বা কোনো রাজনৈতিক দল বাইরের থেকেও মানে মনে করছেন যে আসলে প্রক্রিয়াটা দীর্ঘ করলে আমাদের লাভ হবে। আসলে ব্যক্তির লাভ, একটি সংগঠনের লাভ হইলে পরে পরিস্থিতিটা অন্যদিকে মন নেবে। ওকে, ওই যেটা আপনি বলছেন যে ওই যে স্বাধীন ভাই বলেন সচিব, আপনার মানে শেখ হাসিনার কি ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, তিনি তো এই সরকারের উপদেষ্টা। এটার কোনো বিকল্প তো নাই, থাকতেই হবে। লতিফুর রহমান সাহেব তো চিফ জাস্টিস ছিলেন, ফিরে এসে উনি দায়িত্ব নিয়ে কি করেছেন তো অন্যরকম, সেইভাবে দেখাতে হবে। প্রফেসর ইউনূস যদি আমার সময় থাকে আমি 10 সেকেন্ড একটা কথা বলি। প্রফেসর ইউনূসের মধ্যে একটা সংঘাত কি কাজ করছে। তিনি একদিকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অন্যদিকে তিনি শাসক অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তার কোনো হার্ড লাইনে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। সেই কারণে আমার মনে হয় এই পর্যন্ত 3 মাসে আমরা কিছুটা হইলেও তার সরকার দুর্বল, এটা প্রমাণিত হয়েছে। ওকে, আমার মনে হয় যে ডক্টর স্বাধীন মালিক আমরা একটা শুনি। ডক্টর স্বাধীন মালিক, প্রফেসর ইউনূসের সরকার ছাড়া অন্য কোনো সরকারের প্রতি কি আর আমরা এই আশা করতে পারবো যেসব সংস্কার, যেসব ভালো কথা, যেসব সুশাসন আমরা আসলে আশা করি, আমাদের তার আশা কি আছে কিনা? এবং ডক্টর ইউনূসের মধ্যে দ্বিধার কথা বলছেন ভাই, যেটা বললেন, এর তো আমাদের কোনো বিকল্প তো নাই। বিকল্প তো একটা থাকতে হবে, কিন্তু বিকল্প তো নাই। রাজনৈতিক মাঠে, ফুটবল মাঠে যেমন আপনি প্লেয়ার, ফুটবলাররা গোলকিপার হতে পারে, ফরওয়ার্ড হতে পারে, এদের ছাড়া তো ফুটবল মাঠে ফুটবল খেলাবেন ফুটবলাররা নাই, সেটা তো হতে পারে না। অতএব ওইটাই ঘুরে ফিরে কথা ওইটাই। এখন যাতে পরবর্তী যে সরকার নির্বাচিত হয়ে আসে বা যে দল নির্বাচিত হয়ে আসে, তারা যাতে স্বৈরাচারী হতে না পারে। যে হাসিনার সরকার যে স্বৈরাচারী হয়েছে তার পিছনে আমাদেরও কম বেশি, সবাই আমরা মানি না মানি, আমাদের সবারই কিন্তু, আমরাও কিন্তু এর জন্য কিছুটা হলেও দায়ী। তো নেক্সট যেটা আমাদের দেখতে হবে যে পরবর্তী সরকার যাতে এইভাবে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে এবং জবাবদিহিতার জায়গাগুলি, যে গতবার যেমন ইদানিং সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, সবাই তো তেলবাজিতে ব্যস্ত হয়ে উঠেছে। ওই রকম যদি আমরা নিজেরাই তেলবাজিতে ব্যস্ত না হয়ে উঠি, তাহলে হয়তো আমাদের এই একটা জবাবদিহিমূলক একটা কার্যকর সরকার পাবো। কিন্তু নির্বাচনে আসতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, অনেক ধন্যবাদ জনাব মতিউর রহমান চৌধুরী। আমাদের সাথে দীর্ঘ আলোচনা, অনেক